রাজনীতির হাওয়া গরম হচ্ছে, কিন্তু যেহেতু ডিসেম্বর মাস, যেহেতু শীতকাল, ঠান্ডাও পড়ছে। আজ শহরে মরশুমের শীতলতম দিন। কত ছিল তাপমাত্রা এবং আগামী কদিন কেমন থাকবে তাপমাত্রা? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে ফোনে। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? একদমই আজ কলকাতায় যেমন এই মরশুমের শীতলতম দিন, অর্থাৎ 15 ডিগ্রির ঘরে তাপমাত্রা নেমে গেছে। আমরা দেখেছি যে মঙ্গলবারে 20 ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার তাপমাত্রা, সেখান থেকে আজ 15.6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রায় 4.5 ডিগ্রি তাপমাত্রা নেমে গেছে। আরো কিছুটা নামতে পারে, অর্থাৎ 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আরো নামতে পারে। ইতিমধ্যেই 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে গেছে পশ্চিমের জেলাগুলির যে তাপমাত্রা, অর্থাৎ চারিদিক থেকেই, অর্থাৎ দক্ষিণবঙ্গে প্রায় কার্যত এই উইকেন্ডে শীতের আমেজ আরো বাড়বে। শীতের আমেজ যা রয়েছে তার থেকে বাড়বে। গত দুদিনের থেকে শীতের আমেজ বেশ কিছুটা বেড়েছে এবং শুধুমাত্র সকাল সন্ধ্যে নয়, দিনের বেশিরভাগ অংশেই শীতের আমেজ থাকবে। অর্থাৎ শীতকালে ঠিক যেরকম হয় সেরকমই এই উইকেন্ড কাটবে, এমনটাই জানাচ্ছেন। এবং আরো 5-7 দিন শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে সকালের দিকে কোথাও কোথাও জলীয় বাষ্প থাকার কারণে কোথাও কোথাও কুয়াশা হতে পারে এবং সেখানে দৃশ্যমানতা 900 মিটার থেকে 200 মিটার পর্যন্ত কোথাও কোথাও দু এক জায়গায় নেমে আসতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই রকম, তবে উত্তরবঙ্গে তাপমাত্রা নতুন করে নামার সম্ভাবনা নেই। তবে দার্জিলিং এ 5 ডিগ্রি সেলসিয়াস এবং মালদাতে 16-17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে আগামী কয়েকদিনের তাপমাত্রা। ধন্যবাদ। এখন আমাদের উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা, শীতল এবং শুষ্ক বাতাস আসছে, আর রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা এখন ধীরে ধীরে নামবে। আগামী দুদিনের মধ্যে আরও 2 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা অনেক জায়গাতেই কম হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। আর কলকাতায় তাপমাত্রা আজকে 15.6 ডিগ্রি ছিল, যেটা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আগামীকাল 15 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা, তারপরে 14 ডিগ্রি হতে পারে তারপরের দিন। তারপরে আর তেমন তারতম্য হবে না, তাপমাত্রা যেটা স্বাভাবিকের থেকে কম থাকবে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি সর্বত্রই। এবং কমিশনের স্পেশাল অবজারভার এই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের কাজ দেখতে বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন। যেমন এখন আজ কাকদ্বীপের ছবি দেখাবো আপনাকে। কাকদ্বীপে এই স্পেশাল অবজারভার এসডিও দপ্তরে স্পেশাল অবজারভার সি মুরুগান এসডিও দপ্তরে বৈঠক করেন। মহকুমা শাসক এবং 4 জন বিডিও এই বৈঠকে ছিলেন। বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান, মহকুমা শাসক সহ 4 বিডিওর সঙ্গে বৈঠক, পরে রাজনৈতিক দলগুলির সঙ্গেও বৈঠক। যাদবপুরে ছাত্র মৃত্যুর, রহস্যজনকভাবে ছাত্র মৃত্যু, এবং তারপর থেকে বারবার অভিযোগ উঠেছে ক্লোজ সার্কিট ক্যামেরা কোথায়, নজরদারি কোথায়। যাদবপুরে ক্যামেরা বসছে, ক্লোজ সার্কিট ক্যামেরা যাদবপুরে। কতগুলো ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে, আদালতকে কি জানাচ্ছে যাদবপুর কর্তৃপক্ষ? কারাই বা নজরদারি করবে? 68 লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য, সেক্ষেত্রে কর্তৃপক্ষ কি বলছে? হাইকোর্টে রিপোর্ট দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কি রয়েছে সেই রিপোর্টে জানবো। অর্ণব রয়েছে হাইকোর্ট চত্বর থেকে আমার সঙ্গে। অর্ণব, এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বারবার বেআপ্রু হয়ে পড়েছে বিভিন্ন ঘটনার জেরে, এবং এই রকম পরিস্থিতিতে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আজই কলকাতা হাইকোর্ট আদেশ জারি করে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রাজ্য একটি যৌথভাবে একটি বৈঠক করবে এবং সেখান থেকে কিভাবে কি করলে নিরাপত্তাকে আরো আকাশাত করা যায় সে বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। এবং এখানে মূল অন্তরায় ছিল টাকা, অর্থের অভাব। সেই অর্থে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর 68 লক্ষ টাকা দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তারা সেই টাকা নিয়ে 70টি সিসিটিভি ক্যামেরা ইনস্টল করছে এবং এই ক্লোজ সার্কিট ক্যামেরার কাজ 45 দিনের মধ্যে শেষ হবে। আর 32 জন মতো নিরাপত্তা কর্মী মোতায়েন হচ্ছে নতুন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবং যে সেনা বোর্ড রয়েছে তাদের যে অবসরপ্রাপ্ত যে সমস্ত সেনা কর্মী রয়েছে বা যারা ইতিমধ্যেই, কারণ অনেকেই 45 বছরের
অবসর রয়েছে, সেই সমস্ত দক্ষ যারা এরকম নিরাপত্তা কর্মী রয়েছেন তাদেরকে সেখান থেকে নেওয়া হবে এবং 21শে জানুয়ারি মামলাটা আসবে। সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, যাতে এই যে রিপোর্ট দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই অনুযায়ী, অর্থাৎ সিসিটিভি মোতায়েন করা, একই সঙ্গে নিরাপত্তা কর্মী মোতায়েন করা, এগুলি সঠিক সময় করা, নিরাপত্তা নিয়ে আরো আশাসাধ্য পদক্ষেপ করা, এগুলি ঠিকভাবে হয় তা পদক্ষেপ আকারে কতটা অগ্রগতি হয়েছে তা রিপোর্টটি জানাতে হবে এবং ওইগুলি মামলার পরবর্তী শুনানি। ধন্যবাদ। সাসপেন্ড হুমায়ুন কবির। হুমায়ুন কবির সাসপেন্ড। তৃণমূল হুমায়ুনকে সাসপেন্ড করলো। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো দল বিরোধী কাজের জন্য। ফিরহাদ হাকিম তোপ দেখেছেন, হুমায়ুন বিজেপির কথায় চলছেন বলে তোপ ফিরহাদে। শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম। পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। নাম না করে হুমায়ুনকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। একটা জিনিস ভালো করে জেনে রাখুন, নতুন করে মুর্শিদাবাদে কোনো দাঙ্গা হোক এবং এনআইএ এর হাতে কেস তুলে নিয়ে আমাদের ছোট ছোট ভাই বোনদের গ্রেপ্তার করা হোক, এটা আমি চাই না। কোনো দাঙ্গার প্রশ্রয় কখনো দেবেন না। কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, তারা হচ্ছে দেশের শত্রু। যারা নির্বাচনের 2 মাস আগে থেকে সব রাজনীতি করে, এটা বিজেপির পাল্লায় পড়ে। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। মুর্শিদাবাদ থেকে আজ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে শুট চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক মালদার মতোই। এখানে তার প্রশ্ন, যদি সীমান্তের কথাই বলা হয় তাহলে সীমান্ত লাগোয়া রাজ্য তো আরো রয়েছে, অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, কই সেখানে তো এসআইআর নয়, তাহলে এসআইআর এখানে কেন? যেখানে বিজেপির সরকার নেই সেই রাজ্যেই এসআইআর। তো মমতা, তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। কেরালায় নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। বাংলায় নেই, তাই এসআইআর করতে হবে। কিন্তু আসামে তো তুমি আছো, তাহলে আসামে কেন এসআইআর হবে না বাবু? একটু উত্তর দাও। উত্তর তোমায় দিতেই হবে। ত্রিপুরায় কেন হবে না? বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয়? বলুন, রোহিঙ্গা যদি আসে, বাংলায় তো বর্ডার নেই, আসে মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে, সেখানে কেন এসআইআর হবে না? বিজেপি আছে বলে খোকা বাবুকে দুধ খাওয়াতে হবে। ভোটের আগে এসআইআর এর নামে এনআরসির চক্রান্ত। মুর্শিদাবাদের সভা থেকে ফের চড়া সুর তৃণমূল নেত্রীর। বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না বলে হুঙ্কার। বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এসআইআর এর নামে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে। বাংলায় আমাদের প্রতি যদি বিশ্বাস, ভরসা, আস্থা আপনাদের থাকে, কোনো ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না। বিজেপি কান খুলকার শুনলো, কান খুলে শুনে নাও, কোনো ক্ষমতা নেই তোমাদের, কোনো ক্ষমতা নেই, মাথায় রেখো। এসআইআর হিয়ারিং নিয়েও সতর্কবার্তা তৃণমূল নেত্রী। ডাক পেলে হিয়ারিং এ অবশ্যই যাওয়ার পরামর্শ, না হলে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে।
এসআইআর কেন্দ্রের এনআরসি চক্রান্ত, বহরমপুরের সভা থেকে তোপ মমতা। নিজের নামটা ভোটার লিস্টে তুলবে, কোথাও সার্ভার ডাউন করে দিচ্ছে, কোথাও একটা নাম তুলে গিয়ে আর একটা নাম তুলছে, কোথাও পরিবার শিফট হয়েছে, বিয়ে করেছে, অন্য জায়গায় গেছে, তার নামটা তুলছে না। এরপর আবার হিয়ারিং আসবে, হিয়ারিংয়ে কিন্তু ডাকলে যাবেন, কেন জানেন তো? না গেলে আপনার নামটা কেটে দিকে এটা আমরা চাই না। নামটা কেটে দিয়ে বলবে তুমি এই দেশের নাগরিক নও। বহরমপুরের সভা থেকেও এসআইআর নিয়ে মমতার নিশানায় অমিত শাহ। রাষ্ট্রপতি শাসন জারির ছক বলে তোপ তৃণমূল নেত্রীর। গতকাল মালদায় সরকার ফেলার ষড়যন্ত্র বলে দাবি, আর আজ বহরমপুরের সভা থেকে রাষ্ট্রপতি শাসন জারির চক্রান্ত বলে তোপ মমতার। এসআইআর এর নাম করে ভয় পাবেন না, শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন। ওরা টাইমটা বেছে নিয়েছে, যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা? অমিত শাহ, মটুয়া ভাইয়ের, বাবু মশাই, গদি ভাই, নিশ্চিন্তে থাকুন, আপনারা যারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন, কেউ এখান থেকে বিতাড়িত হবেন না। যদি বর্ডার থেকে কাউকে করে, আমি যেমন মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনি, তাদেরও কোর্টে কেস করে ফিরিয়ে আনি।